শিক্ষার্থীদের বেঁধে দেওয়ার সময় জুলাই ঘোষণাপত্র সম্ভব, ড্রাফটিং শুরু জানালেন পরিবেশ উপদেষ্টা। শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। শেখ হাসিনা সহ অপরাধীদের বিচারের বছর হবে 2025 বলছেন চিফ প্রসিকিউটর। যে 2025 সাল হবে এই সমস্ত ঘৃণ্য যারা অপরাধ করেছে সেই অপরাধীদের বিচারের বছর। দর্শক দেখছিলেন প্রধান সংবাদ শিরোনামে এছাড়াও থাকছে, হঠকারী সিদ্ধান্তে যেন জুলাই গণ অভ্যুত্থান বিফলে না যায় সতর্ক করলেন তারেক রহমান। যারা জনগণের রায়কে ভয় পায় তারাই নির্বাচনে বাধা দিচ্ছে। জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। নতুন বছরে পাল্টে যেতে পারে রাজনীতির হিসেব নিকেশ, রাষ্ট্র পরিচালনার ধরনেও আসতে পারে পরিবর্তন, গোল টেবিলে ঐক্য ধরে রাখার আহ্বান। পূর্বাঞ্চলে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু, উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সারা দেশে আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার। হঠাৎ রাজুকে দুর্নীতি দমন কমিশনের অভিযান, পার্সেন্টেজ না দিলে করা যায় না প্লট বেচাকেনা, এখনো আছে দালালদের দৌরাত্ম্য। যুক্তরাষ্ট্রের নিউ অর্লিনে নববর্ষের অনুষ্ঠানে পথচারীদের উপর উঠে গেল গাড়ি, নিহত 10, বহু হতাহতের শঙ্কা, কারণ অনুসন্ধানে পুলিশ। এবং বিপিএল এ ক্রিকেটারদের পাওনা অর্থের ব্যাপারে আশ্বস্ত করলেন বিসিবি সভাপতি, আসন্ন অনূর্ধ্ব-19 বিশ্বকাপের জন্য প্রস্তুত নারী দল। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নাফিসা হক। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ড্রাফট তৈরির কাজ শুরু করেছে সরকার। সবার মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে 15 তারিখের মধ্যেই এর ঘোষণা আসবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমত নিয়ে নির্বাচনী রোডম্যাপ হবে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দাবিতে মার্চ ফর ইউনিটি ডাকে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় হাজার হাজার শিক্ষার্থী। শহীদ মিনার থেকে 15 জানুয়ারির মধ্যে সরকারকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দাবির সাথে সংহতি জানিয়ে বুধবার সচিবালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের ড্রাফট তৈরির কাজ শুরু করেছে সরকার। ঐক্যমতের ভিত্তিতে 15 তারিখের মধ্যেই ঘোষণা আসবে। তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল, তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে। যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো। সেজন্যই আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো কিছু না। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। এবছর রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই প্রভাবশালী উপদেষ্টা। তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলেও জানান তিনি। এখনো পর্যন্ত তো সরকার এই ব্যাপারে কোনো মতামত জানায়নি, কোনো অবস্থান নেয়নি যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব। নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে, কোন দল অংশগ্রহণ করবে না, এটা তো আমরা বলে দেব না। যে দল অংশগ্রহণ করতে চায় সে দল অংশগ্রহণ করবে, কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো সেই দলকে সিদ্ধান্ত নিতে হবে। কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশনই দেবে। সরকার চাইবে শেখ হাসিনার উপস্থিতিতে যেন তার বিচার হয়, জানালেন সৈয়দা রিজওয়ানা। আমরা চাইব উপস্থিতিতে বিচার করতে, যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব জানান তিনি। আরও বলেন, নতুন বছরে শেখ হাসিনা মুখোমুখি হবেন বিগত 16 বছরের হত্যা, গুম এবং খুনের বিচারের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কারাধীন ভবনের সব কাজ শেষ, প্রধান বিচারপতির সম্মতির পরই এখানে দ্রুত বিচারিক কাজ শুরু হবে। এদিকে 5 আগস্টে চাংখারপুলে 5 জনকে হত্যা মামলায় পুলিশের কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
সকলের পক্ষ থেকে একটা ঐক্যমত্য আছে। আমাদের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে 2025 সাল হবে এই সমস্ত ঘৃণ্য যারা অপরাধ করেছে সেই অপরাধীদের বিচারের বছর। সেইটাকে প্রায়োরিটি দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় সেই আকাঙ্ক্ষা, জাতীয় সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, বিবেচনায় রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা চেষ্টা করব 2025 সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয়। দর্শক, কোনো হঠকারী সিদ্ধান্ত যেন গণ অভ্যুত্থানের সুফলকে বিনষ্ট করতে না পারে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের রায়কে যারা ভয় পায় তারাই নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করছে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কোন মহল নির্বাচন আগে না সংস্কার আগে এই প্রশ্ন তুলে অযথা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, জনগণের রায় নিয়ে যাদের ভয় আছে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কোন মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এই ধরনের জিজ্ঞাসাকে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ, সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে। তিনি বলেন, কোন হঠকারী সিদ্ধান্ত যেন গণ অভ্যুত্থানের ফসলকে বিনষ্ট না করে সেদিকে খেয়াল রাখতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানান তিনি। বর্তমানে বাংলাদেশ আবার এক বিপুল সম্ভাবনার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। আমাদের সকলকে খেয়াল রাখতে হবে কোন হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয়। এই ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। আর বিলম্ব না করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দেশকে সংকটমুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার ভেতর আনতে সরকার কি পদক্ষেপ নিয়েছে? নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লক্ষ মামলায় এখনো কেন? সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নতুন বছর, নতুন প্রেক্ষাপট। তাই এই নতুন বাস্তবতায় বদলে যেতে পারে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার ধরন। ইতিমধ্যেই পাওয়া গেছে নির্বাচনের সম্ভাব্য ধারণা। রাজনীতিবিদদের প্রত্যাশা, নতুন বছরে দেশে সুগম হবে গণতন্ত্রের পথ, প্রতিষ্ঠিত হবে শান্তি, ঐক্য। সেই সাথে ভোটাধিকার ফিরে পাবে সাধারণ মানুষ। মারুফা রহমানের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। নতুন বছরে কি রাজনীতির নতুন সমীকরণ আসবে? বদলে যাবে প্রেক্ষাপট? প্রতিহিংসার বদলে কি প্রতিষ্ঠিত হবে ঐক্যের রাজনীতি? কে জানে এই প্রশ্নের উত্তর। তবে রাজনৈতিক দলগুলো চাই নতুন বছরে জনগণের প্রত্যাশা পূরণ হোক, জীর্ণতা পেছনে ফেলে এগিয়ে যাক বাংলাদেশ। আমরা নতুন বছরের রাজনীতিতে তো গুণগত পরিবর্তন বলতে কি হবে এটা সময় বলতে পারবে, এই মুহূর্তে আমি বলতে পারবো না। নির্বাচনের বছরটাকে আমরা সেলিব্রেট করতে চাই, আনন্দমুখর করতে চাই, পারস্পরিক দ্বন্দ্বে যেন আমরা জড়িয়ে না পড়ি, এদিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। নিজেদের মধ্যে নির্বাচন না থাকলে তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা, মত পার্থক্য ইত্যাদি হবে রাজনীতিতে। সবাই একসাথেই যদি হয় তাহলে তো একটা পার্টি হতো, সেরকম তো আর হবে না। অতএব এই মত পার্থক্য, মতদ্বৈধতা, মতান্তর সহই আমরা সামনের দিকে যেতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল স্টেক হোল্ডার দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেখানে সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে। বিভিন্ন দলের নেতারা বলছেন নানা কারণেই গুরুত্বপূর্ণ 2025 সাল। নতুন বছরে জনগণের প্রত্যাশা প্রাপ্তির সমন্বয় ঘটাতে অন্তর্বর্তী সরকারকে আরো সতর্ক হয়ে পথ চলার কথা বলেন কোন রাজনীতিক। এখনো আমরা সংকটের বাইরে যাই নাই, দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় জ্বালাও পড়া হচ্ছে, যত্র ধর্মঘট করতেছে, রাস্তায় বসে পড়ছে।
এটা কিন্তু ভালো লক্ষণ না। সরকারকে এটা আরো কঠোর হস্তে দমন করতে হবে। রাজনৈতিক দলগুলো একটা প্রত্যাশা আছে, জনগণের এক ধরনের মানসিক প্রস্তুতি আছে। এখন দরকার হবে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ আলোচনা করে গণতান্ত্রিক উত্তরণের এই সুনির্দিষ্ট পথ নকশাটা ঘোষণা করা। অনেকের মতে বিপ্লব পরবর্তী সংস্কার নির্বাচনের মতো মৌলিক ইস্যুতে যৌক্তিক সমাধান না হলে সামনে জটিল হবে পরিস্থিতি। আগস্টের আগে যে অবস্থা ছিল এই পরিস্থিতি বাংলাদেশে যেন কখনো না আসে। তো ওই ধরনের পরিস্থিতি হয়েই যায় তাহলে এদেশ থাকবে না। পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে হবে, আরো রাজনৈতিক দল আছে সেটা ভাবতে হবে। আগামী দিনগুলো সংস্কার নিয়েও আরো বিভাজন দেখতে পারে। সংস্কার নিয়ে মতপার্থক্য তীব্র হলে এর মধ্যে পরস্পরের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। প্রত্যাশা সংস্কার শেষে যৌক্তিক সময়ে ভোট হবে। নতুন বছর জুড়েই চলবে নির্বাচনী কর্মযজ্ঞ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজনীতির গুণগত পরিবর্তন ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। নতুন বছরের প্রত্যাশা নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন আয়োজিত গোল টেবিল আলোচনায় বক্তারা বলেন, ফ্যাসিবাদ যাতে আবারও ফিরে আসতে না পারে সেজন্য রাজনৈতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকা জরুরি। নতুন বছর ঘিরে রাজনৈতিক দল ও তরুণ সমাজের প্রত্যাশার ভাবনা নিয়ে বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা সিটি সম্মেলন কক্ষে এক গোলটেবিল সভার আয়োজন করে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তরুণ সমাজের প্রতিনিধিরা অংশ নেন। 31 ডিসেম্বর আমরা ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ হলেও পুরনো সেই দখলবাজি, চাঁদাবাজি ও সিন্ডিকেট ব্যবসার পুরনো সংস্কৃতি চলমান থাকায় আলোচনায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। এখন তো পুরনো সিন্ডিকেটগুলো নেই, তাহলে কেন এখন এত বিশাল সমর্থনের পরে সরকার বাজারটা নিয়ন্ত্রণ করতে পারবে না? মানুষের মাইন্ডসেট, চিন্তার ধরন, তার আকাঙ্ক্ষা, এগুলো যদি আপনি ঠিকমতো সেট করতে না পারেন, হুইচ ইজ এ হেভি কালচারাল রেভলিউশন। বৈঠকে রাজনৈতিক দলগুলোকে ভোট এবং ক্ষমতা কেন্দ্রিক না থাকার আকাঙ্ক্ষার কথা জানান তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সব মানুষের চাওয়া যে সিস্টেমের যেন একটা পরিবর্তন হয় এবং আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর আসলে সংস্কার হওয়া প্রয়োজন। সেই জনতাকে ইনক্লুড করে, সেই জনতার আকাঙ্ক্ষাকে ইনক্লুড করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করার জন্যই আমাদেরকে গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে। এ সময় স্বাধীন বিচার ব্যবস্থা ও নির্বাচন কমিশন গঠনে বিদ্যমান আইনের সংস্কারের কথা বলেন বৃহৎ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জানান, টেকসই সংস্কার না হলে তা উল্টো বিপদের কারণ হতে পারে। একটা যৌক্তিক সময়ের মধ্যে আপনাকে সংস্কার করতে হবে এবং নির্বাচনী প্রক্রিয়া শুরু করে একটা সুন্দর নির্বাচন দিলেই দেশ জাতি আবার স্বস্তি পাবে। আমরা সংস্কার চাই, কিন্তু সবাই কিন্তু সব সংস্কার করতে পারে না, আমরা চাইলেও পারবো না। সংস্কারের জন্য দরকার জনগণের একাত্মতা। গোলটেবিল বৈঠকে দেশ ও সমাজের উন্নতি করতে হলে রাজনীতি, অর্থনীতি ও সমাজ ব্যবস্থার উন্নতির কোনো বিকল্প নেই বলেও মত দেন আলোচকরা। আরেকটা হলো যে বৈষম্যহীনতার কথা বলা হচ্ছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে 2229টি পরিবারকে 48 কোটি টাকা সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মধ্যে আছে 628 জন শহীদের পরিবার। সহায়তা পেয়েছেন 1601 জন আহতের পরিবারও। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জানান, এই পর্যন্ত অনুদান জমা হয়েছে 109 কোটি 20 লাখ 5 টাকা, যার মধ্যে বিতরণ করা হয়েছে 47 কোটি 32 লক্ষ টাকা। রংপুরে আবু সাইদ ও রাজধানীর উত্তরায় মুগ্ধদের মতো অসংখ্য তরুণের দুরন্ত সাহসের কাছে হার মেনেছে প্রতাপশালী শেখ হাসিনার শাসন। জুলাইয়ে শুরু হওয়া রক্তাক্ত বিপ্লবের চূড়ান্ত পরিণতি পায় 5 আগস্ট। বৈষম্য বিরোধী ছাত্রদের ভাষায় যাকে বলা হয় 36 জুলাই বিপ্লব। রক্তাক্ত গণ অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় প্রতিষ্ঠিত হয় জুলাই ফাউন্ডেশনের। নতুন বছরে এসে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের কি পরিমাণ সহায়তা করা হয়েছে তার হিসাব প্রকাশ করল জুলাই স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি জানায়, ছাত্র জনতার আন্দোলনে 2229টি পরিবারকে 48 কোটি টাকার সহায়তা দিয়েছে জুলাই ফাউন্ডেশন। এর মধ্যে আছে 628 জন শহীদের পরিবার।
বুধবার রাজধানীর শাহবাগে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনটি সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, অতীতে দেশে এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা খুঁজে পাওয়া দুষ্কর। 628 জন শহীদ পরিবার এবং 1601 জন আহত পরিবারদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য করতে পেরেছি। এ সময় আহত এবং শহীদদের তালিকা যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলেও জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। যারা ওই আমাদের আন্দোলনে অভ্যুত্থানে আহত হয়েছে সকলকে আমরা সহযোগিতা করব, কিন্তু আমরা অলরেডি বলেছি আমরা এটা ক্যাটাগরাইজ করব, 3 থেকে 4টা ক্যাটাগরি করব এবং যাদের সারা জীবন সহযোগিতা করার প্রয়োজন হবে তাদেরকে সারা জীবন সহযোগিতা করব। একই সাথে আহত এবং শহীদ পরিবারের দুর্ভোগ কমাতে প্রতিটি বিভাগে আলাদাভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস নেওয়া হবে বলেও জানান সার্জিস আলম। আজকে প্রেস ব্রিফিং এ আমি যদি পরিচয় করি, ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। দর্শক, পূর্বাঞ্চলে শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেছেন, মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক নয়। উদ্যোক্তা তৈরির সুবিধার্থে আগামীতে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 7 দেশের 11 প্রতিষ্ঠান এবং 362 স্টল ও প্যাভিলিয়ন নিয়ে শুরু হয়েছে এবারের 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এর আড়ম্বর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য মেলাকে মানুষের উদ্যোগ ও সৃজনশীলতা তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করে অধ্যাপক ইউনূস বলেন, তৃণমূল থেকে উদ্যোক্তা এবং উদ্ভাবন নিয়ে আসতে হবে রাজধানীতে। মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক না। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে। প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে পণ্য উৎপাদন এবং রপ্তানির নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরো শক্তিশালী করা হচ্ছে। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে। মাসব্যাপী এ বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে মেলার আয়োজন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে ক্ষুদে শিক্ষার্থীরা। স্কুলে স্কুলে নতুন বইয়ের ঘ্রাণ। পরিমার্জনের কারণে ছাপায় দেরি হয় বছরের প্রথম দিনে সব বই পাচ্ছে না 8ম ও 9ম শ্রেণীর শিক্ষার্থীরা। বুধবার পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করে শিক্ষা উপদেষ্টা বলেছেন, অপচয় রোধে বিদেশে আর ছাপানো হবে না পাঠ্য বই। স্কুলে স্কুলে নতুন বইয়ের ঘ্রাণ। বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে ক্ষুদে শিক্ষার্থীরা। শীতের সকালে আড়মোড়া ভাঙলেও অপেক্ষার প্রহর যেন শেষ হয় না কখন আসবেন অতিথিরা। সকালের হলুদ রোদে শুরু হলো উৎসব। সকালে ঘুম থেকে উঠে আমার অনেক ভালো লাগছিল যে আজকে 1 তারিখ আমাদের বই দিবে। বছরের নতুন বই পেয়েছি, আমাদের খুব আনন্দ হচ্ছে। বই পেয়ে শিক্ষার্থীদের সে কি বাঁধ ভাঙা উল্লাস। বুধবার সারা দেশ জুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোর মাঠের চিত্র ছিল এমনই। আজকে থেকে আমরা পড়াশোনা করব। আমরা বাংলা, ইংলিশ আর গণিত বই পেয়েছি। পাঠ্য বই পরিমার্জনের কারণে 3টির বেশি বই বছরের প্রথম দিন পাচ্ছে না 8ম ও 9ম শ্রেণীর শিক্ষার্থীরা। এজন্য দুঃখ প্রকাশ করেন এনসিটিবির চেয়ারম্যান। বলেন, বই উৎসবের নামে অপচয় হয়েছে বিগত সরকারের আমলে। বছরের পর বছর জানুয়ারি মাসের 1 তারিখে বইয়ের নামে যে উৎসবের নামে যে অপচয় হয়েছে, উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে, গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, বই ছাপা বাণিজ্য বা একচেটিয়া ব্যবসাকে উন্মুক্ত করে আরো সুশৃঙ্খল করার চেষ্টা থাকবে।
বই ছাপার বাণিজ্যকে কি করে আরো সুশৃঙ্খল করব এবং যে একচেটিয়া ব্যবসা সেটা কমিয়ে আরো উন্মুক্ত করব, সেটা প্রচেষ্টা চালিয়ে যাব। আগামী 5 জানুয়ারি প্রাথমিক ও দশম শ্রেণীর সব বই, 10 জানুয়ারি মাধ্যমিকের 8টি বই এবং 20 জানুয়ারির মধ্যে সব বই পাঠানোর চেষ্টা করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। শাফিয়া ইসলাসনা, নিউজ 24, ঢাকা। প্রত্যাশিত সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচন বর্তমান সরকার দিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি। অভিযোগ করেন, দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটছে, যা ভালো কিছু বয়ে আনবে না। দলটির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা শেষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে দলটি। সৃজনশীলতা বাড়াতে লেখালেখির কোনো বিকল্প নেই, এমনটি মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। টিএসসিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও লেখা প্রদর্শনীর আয়োজনে কথা বলেন তিনি। জানান, জুলাই আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন তাদের নিয়ে দস্তার পর দস্তা কাগজে লেখা সম্ভব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। আলোকিত সমাজ গড়তে শিক্ষাঙ্গনে ভূমিকা রাখার লক্ষ্যে যাত্রা শুরু করল বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ সময় স্কুলের নান্দনিক পরিবেশ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত প্রতিবেদনে। শিক্ষা ব্যবস্থায় নতুন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বুধবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ঘুরে দেখেন অবকাঠামো ও শিক্ষার পরিবেশ। এ সময় শিক্ষার মান শতভাগ অক্ষুণ্ণ রেখে পাঠদানের নির্দেশনা দেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকার এন ব্লকের সুবিশাল মাঠের পাশে নির্মাণ করা হয়েছে নান্দনিক ক্যাম্পাস। ইংলিশ ভার্সন ও বাংলা ভার্সনের সমন্বয়ে শিক্ষার মান বিকাশে রয়েছে আধুনিক শ্রেণীকক্ষ, লাইব্রেরি, ল্যাব ও বাধ্যতামূলক সুইমিং শিক্ষাসহ নানা ধরনের উপকরণ। প্রথম দিনে মায়ের হাত ধরে ক্যাম্পাসে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনেক সুন্দর খেলার মাঠ আছে, আবার সুইমিং এরও ব্যবস্থা আছে। আমি আমার ড্রিমের মতো একটা স্কুল পেয়ে গেছি, আর আমি আমার এই স্কুলে পড়াশোনা করার জন্য খুবই আগ্রহ। শিক্ষার মান বিকাশে বসুন্ধরার এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অভিভাবকরা। আমার বাচ্চারা খুবই হ্যাপি এবং ওদের খুশি দেখে আমরাও খুব বেশি খুশি। অন্যান্য স্কুল থেকে এটা কিছুটা একটু অন্যরকম এবং আশা করি যে স্কুল অনেক ভালো করবে। আমি মা হিসাবে গর্বিত যে আমার মেয়ে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ে। মানসম্মত ও মানবিক শিক্ষা নিশ্চিত করতে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিরলস কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। এই যুগের সঙ্গে চলতে হলে আমাদেরকে জ্ঞানে গুণে সবকিছুতে খুবই এক্সপার্ট, দক্ষ হতে হবে। আমরা বাচ্চাদেরকে একদম অলরাউন্ডার তৈরি করার জন্য আমরা সেইভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা সিলেবাসটাকে সেইভাবে তৈরি করেছি। এই অবকাঠামোর এমন কোনো সুযোগ সুবিধা নাই যেটা এখানে আমাদের তৈরি করিনি আমরা। আলোকিত মানুষ ও মানবিক সমাজ গঠনে বসুন্ধরার এই উদ্যোগও মাইলফলক হয়ে থাকবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সিন্ডিকেটকে পার্সেন্টেজ না দিলে প্লট কেনা বেচা করা যায় না রাজুকে। বুধবার প্রবাসীদের বরাদ্দকৃত প্লটে অনিয়ম নিয়ে রাজুকে দুদকের অভিযানে এসে এসব কথা বলেন দুদক কর্মকর্তারা। এ সময় প্লট কেনা বেচায় দালালদের দৌরাত্ম্য এখনও আছে বলে স্বীকার করেন রাজুকের পরিচালক মুনির হোসেন হাওলাদার। সেই সাথে ফাইল গায়েবের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত দল। পূর্বাচলে প্রবাসীদের বরাদ্দকৃত প্লট ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করার অভিযোগ রয়েছে আগে থেকেই। এর পেছনে রয়েছে পুরনো শক্তিশালী চক্র। এই অভিযোগের সূত্র ধরে বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে অভিযানের নামে দুর্নীতি দমন কমিশন। রাজুকের পূর্বাচল উপশহর প্রকল্প বিভাগে এই অভিযান পরিচালনা করছেন দুদকের 6 সদস্যের একটি দল। খতিয়ে দেখেন নানা নথিপত্র। অভিযানে বেরিয়ে আসে প্রবাসীদের হয়রানি করা সহ রাজুকের নানা অনিয়ম।
এ সময় রাজুকের পরিচালক স্টেট ও ভূমি 2 মোহাম্মদ মনির হোসেন হাওলাদার বলেন, দালালদের দৌরাত্ম্য এখনো রয়েছে। তো দালাল চক্র নাই এটা আমি মোটেই বলবো না, এটা দালাল চক্র আছে, এটা ধরে নিয়ে আমাদেরকে সেটাকে দূর করার চেষ্টাটা করার দরকার আর কি, আমরা সেটা করছি। ফাইল গায়েবের কথা বলেছেন, এটির তথ্য আমি আসার পরে পেয়েছি যে আসলে কিছু ফাইল গায়েবের যে বিষয়টা আছে যে পাওয়া যাচ্ছে না। দুদক তদন্ত দল বলছে, সিন্ডিকেটকে পার্সেন্টেজ না দিয়ে প্লট কেনা বেচা করা যায় না রাজুকে। অভিযানে তারই সত্যতা পেয়েছে দুদক। এখানে কেউ প্লট বিক্রি করতে চাইলে, কেউ কিনতে চাইলে এটা সরাসরি সম্ভব না। এখানে একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের মাধ্যমে এবং তারা এটার জন্য একটা বিনিময় পার্সেন্টেজ দাবি করে এবং সেটা তারা পেয়ে থাকে। অভিযানে গুরুত্বপূর্ণ ফাইল গায়েবের কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছে দুদক। সেখানে আমি পেয়েছি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। পাহাড় সম চ্যালেঞ্জ মাথায় নিয়ে 2025-এ পা রাখছে দেশের অর্থনীতি। নতুন বছরে ব্যবসার পরিবেশ ফিরিয়ে এনে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রধান লক্ষ্য সরকারের সামনে। শিল্পোদ্যোক্তাদের আশা, নীতি সহায়তা ও জ্বালানি সংকট নিরসন করে তাদের পাশে থাকবে অন্তর্বর্তী সরকার। আর অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার দিকেও নজর থাকবে সরকারের। এবার আন্তর্জাতিক সংবাদ। ইংরেজি নববর্ষের দিনে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স রাজ্যে একটি চলন্ত গাড়ি মানুষের ভিড়ের মধ্যে উঠে গেছে। এতে 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে 30 জন। হতাহত আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বুধবার 1 জানুয়ারি সকালে লুইজিয়ানা অঙ্গরাজ্যের ফরাসি কোয়ার্টারের বারবন স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। স্থানটি পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়ির চালক বেরিয়ে এসে অস্ত্র নিয়ে গুলি চালাতে শুরু করেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। বিপিএলে ক্রিকেটারদের পাওনা অর্থের ব্যাপারে আশ্বস্ত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে ম্যাচ শুরুর পরও কোনো অর্থই পাননি ক্রিকেটাররা। এছাড়া নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের ক্রিকেট নিয়ে সমর্থকদের প্রত্যাশা আরও বেড়েছে। তবে ফারুক আহমেদ জানিয়েছেন, 4 মাসেই ম্যাজিক্যাল কিছু করা সম্ভব না। জমে উঠেছে বিপিএল এর মাঠের লড়াই। 2 দিনে হয়ে গেছে 4টি ম্যাচ। মাঠের উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে, কিন্তু এর মধ্যেই সামনে আসছে একটি বড় প্রশ্ন, খেলোয়াড়দের পারিশ্রমিক। এখনো 1 টাকাও পায়নি তারা। বিপিএল এর নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের 50% পারিশ্রমিক পরিশোধ করার কথা। টুর্নামেন্ট চলাকালীন আরও 25% আর টুর্নামেন্ট শেষে বাকি 25%। তবে এবার বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এই নিয়ম মানেনি। আমাদের প্রতিদিন আমরা আমাদের যে বিপিএল টিম আছে, আমি বলেছি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে, যেভাবে আমরা গিয়েছি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন, এটা কিন্তু উত্তর আমি এক কথা দিতে পারবো না। ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন। এই গত 4 মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার সবার তরফ থেকে। তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না, ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। আগস্টে বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। 4 মাসে সবকিছুর নাটকীয় পরিবর্তনের আশা করা অসম্ভব বলে মনে করছেন তিনি। সমালোচনা তো হবেই, করবেন, কিন্তু আমার কথা যদি এটা কনস্ট্রাকটিভ হয় তাহলে আমাদের কিন্তু রেকটিফাই করতে সুবিধা হয়। বাট জাস্ট করার জন্য করা, আর এটা করলে আসলে আমরা কোনো দিকে এগোতে পারবো না। পাকিস্তানের সিরিজ জয়, ভারতের টেস্ট হার আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিশ্র পারফরমেন্স। গত 4 মাসের পরিসংখ্যানও তুলে ধরেন বিসিবি সভাপতি। আমরা পাকিস্তানে 2 টেস্ট সিরিজ জিতেছি, ইন্ডিয়াতে 2টা হেরেছি, ওয়েস্ট ইন্ডিজের সাথে 1-1 হয়েছে টেস্ট সিরিজ, ঢাকায় আবার 2টা হোম সিরিজ হেরেছি। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। নতুন বছরে নতুন মিশন নারী অনূর্ধ্ব 19 দলের সামনে। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে কাল দেশ ছাড়বে নারী দল। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশন শেষে এই দল নিয়ে নিজের আশার কথা শোনান কোচ সারওয়ার ইমরান। আর অধিনায়ক সুমাইয়া আক্তার এশিয়া কাপের শিরোপা খোয়ানোর আক্ষেপ ঘোচাতে চান এই বৈশ্বিক আসরে। কদিন আগেই শেষ হয়েছে মেয়েদের অনূর্ধ্ব 19 এশিয়া কাপ। সেখানে ফাইনালে ভারতের বিপক্ষে হেরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশের মেয়েরা। 18 জানুয়ারি 16 দল নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টে ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার মিরপুর হোম অফ ক্রিকেটে ফটো সেশনে অংশ নেন নারী ক্রিকেটাররা। এশিয়া কাপের মতো বিশ্বকাপেও ভালো কিছু করার প্রত্যাশা অধিনায়কের।
আসলে আমাদের টিম আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি আমরা আমাদের রোলটা পালন করতে পারি, আমাদের টিম, আমি জানি আমার টিমের স্ট্রং জোন কি, তো আমরা যদি আমাদের স্ট্রং জোন নিয়ে ফাইট করি অবশ্যই ভালো কিছু হবে দিন শেষে। আমাদের যেহেতু আমরা মালয়েশিয়ায় গিয়েছিলাম, তো ওই দিক থেকে আমাদের একটু বেনিফিট দিবে। এবারের দল নিয়ে বেশ আশাবাদী কোচ সারোয়ার ইমরান, জানান ব্যাটিং বোলিং ও ফিল্ডিং এ বেশ দুর্দান্ত করছে মেয়েরা। টিম আমার ফিল্ডিং বোলিং এগুলো মোটামুটি আমি বলবো যে টপ গ্রেডে ধরতে পারেন। ব্যাটিংটা এখন আমরা ভালো ব্যাটিং করে, কিন্তু এক্সপিরিয়েন্স কম, ম্যাচ খেলার T20 খেলার এক্সপিরিয়েন্স কম, সেই হিসাবে আমি বলবো যে ব্যাটিংটাকে একটু করে রাখছি। তারপরেও আমরা লাস্ট 2 মাস ধরে প্র্যাকটিস করে একটা অবস্থায় টিমকে নিতে পেরেছি। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল 2 তারিখ মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।